নমস্কার। আজকে কবি বন্ধু রিমি দে রিমির প্রস্তাব অনুযায়ী আজকে আড্ডাগুলির বর্ষপূর্তি উপলক্ষে কিছু কথা বলার দায়িত্ব আমার। কিছু কথা বলতে হবে। এখন আড্ডাগুলির কথা তো আমি বহুবার শুনেছি, আমার বহুবার সেখানে যাবার কথাও হয়েছে। যেতে পারিনি নানা কারণে, পৌঁছতে পারিনি, মানে আড্ডাগুলিতে গিয়ে পৌঁছতে পারিনি। তো কিন্তু আমার আমার আড্ডাগুলির মতো এই ধরনের আয়োজনে যেতে সবসময় ইচ্ছে করে। তার কারণ হচ্ছে, আড্ডা নিয়ে একটা বলি এই প্রসঙ্গে। বুদ্ধদেব বসুর বিখ্যাত লেখা আছে, আমরা সবাই পড়েছি। আর বাংলা ভাষায় আড্ডা নিয়ে যত লেখা আছে তার মধ্যে শিরোধার্য লেখাটি হচ্ছে বুদ্ধদেব বসু। সেখানে বুদ্ধদেব বসু অনেক 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 আড্ডার চরিত্র নিয়ে, আড্ডার ভঙ্গি নিয়ে, আড্ডার বৈশিষ্ট্য নিয়ে অনেক কথা বলেছে। একটা কথা হচ্ছে যে আড্ডায় আরাম থাকবে, কিন্তু আড়ম্বর থাকবে না। খুব ভালো কথা, খুব জরুরি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। আড়ম্বরহীন আড্ডা। যে আড্ডায় আড়ম্বরটা থাকবে না, মানে একটা আয়োজনের ব্যাপার থাকবে, আড়ম্বরের ব্যাপার থাকবে ভেতরে ভেতরে, তার কোনো প্রকাশ্য প্রদর্শনী না হলেও চলবে, এটা হচ্ছে মূল কথা। এবং সবার মর্যাদা সমান হতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে। আমরা জানি যে আড্ডার আড্ডার এক অর্থে আড্ডার শুরু গ্রিসে, তাই না? গ্রিসে একই সঙ্গে শরীরচর্চা এবং মনন চর্চার জন্য জায়গা নির্দিষ্ট ছিল। সেখান থেকে তো আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ কিছু কিছু মনীষী উঠে এসেছে। তাদের 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 আলোচনার সূত্র, তার সূচনা ওখানে। বাংলাতেও বিখ্যাত, অনতি বিখ্যাত নানা রকম আড্ডার কথা আমরা জানি। রবীন্দ্রনাথের বাড়ির, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির ভারত বিখ্যাত বিভিন্ন আড্ডার কথা। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং কাদম্বরী দেবী যে ঘরে থাকতেন, বিখ্যাত ঘর, আমরা সবাই পড়েছি। সেই ঘরের লাগোয়া ছাদে আড্ডার কথা আমরা জানি। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের চায় যে আড্ডা, সেটা নামই দিয়েছিলেন চাক্র। বিভিন্ন পত্রিকা, সেই সময়ের যত সাময়িক পত্রিকা ছিল, বিখ্যাত পত্রিকাগুলো, তাদের আয়োজনেও সাহিত্যের আড্ডার আয়োজন হতো, আমরা জানি সেটা। এছাড়া তো বুদ্ধদেব বসুর নিজের বাড়ির আড্ডা তো এক অর্থে ভুবন বিখ্যাত। তার নানা কারণ আছে। কেন ভুবন বিখ্যাত কথা বললাম সেটা আমরা জানি। এখন আর এটা নিয়ে কথা বলে সময় নষ্ট করছি না। পরিচয়ের আড্ডা আমরা জানি। আরও আরও নানা রকম পত্রপত্রিকার আড্ডা আছে, ঘরোয়া আড্ডা ছিল কিছু। বিভিন্ন পত্রিকা আড্ডা ছিল। এখন শঙ্খবাবুর বাড়ির সকালবেলার আড্ডা, রোববারের সকালের আড্ডা, সেটাও আড্ডা। এছাড়াও এগুলো তো প্রচারিত বিখ্যাত আড্ডা আছে, কিন্তু এগুলো ছাড়াও ব্যক্তিগত আড্ডাও কিছু আছে। আমি তার বাড়িতে গেলাম, সেখানে আরও 2-3 জন এলেন, আমাদের মধ্যে একটা কথাবার্তা হলো, এগুলো থাকে। আমি বলছি প্রায় বছর 15-20 বছর আগের কথা বলছি। তখন প্রতি রোববার আমি আমার এক কবি বন্ধু, নাম বলছি না, তার বাড়িতে প্রতি রোববার সকালবেলা যেতাম। দূরত্বটা খুব কম ছিল না, মানে দুজনেই কলকাতার এ প্রান্তে ও প্রান্তে, ইত্যাদি ইত্যাদি। তখন আমার প্রান্তটা অন্য জায়গায় ছিল, এখন অন্য প্রান্তে আছি, তখন অন্য প্রান্তে ছিলাম। তো এই যেতাম, এগুলো এক ধরনের আড্ডা। এগুলো ছাড়া তো আসলে বাঁচা আমাদের পক্ষে মুশকিল। এবং এখন এই যে আড্ডাগুলির আড্ডা, এই ধরনের ছোটো ছোটো ঘরোয়া আড্ডা কিছু
সারা পশ্চিমবঙ্গে, নিশ্চয়ই সারা ভারতবর্ষে আছে। কাফের আড্ডা এখন বিশেষ করে বিভিন্ন কফি শপে, হ্যাঁ, বিভিন্ন কফি শপে বা এই ছোটো ছোটো আয়োজনের মধ্যে আড্ডার একটা চল এই করোনার এই প্রকোপটা শুরু হবার আগে পর্যন্ত প্রবলভাবে ছিল। আমি নিজে এই রকম বেশ কিছু আড্ডার সূচনা করেছি, কিছু কিছু জায়গার আড্ডার আমি নিজেও শুরু করেছি। এটা আমি দেখে এসেছিলাম আসলে আমার এই 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 কলকাতার বিভিন্ন কফি শপে আড্ডার যে ব্যাপার, সেটা আমি দেখে এসেছিলাম প্যারিসে আমার প্রথমবার যখন আমি যাই, সেখানে একটি পাবে, সেটা ছিল বদলেয়ারের জন্মদিন। হ্যাঁ, বদলেয়ারের জন্মদিন উপলক্ষে একটা আন্তর্জাতিক আয়োজনের অংশ হয়ে গিয়েছিলাম। তো সেখানে একটা পাব লিখেছি, আমি দেশে লিখেছিলাম একটা পাব, যেখানে 8টা থেকে 12টা পর্যন্ত, সন্ধ্যে 8টা থেকে রাত, প্যারিসের 8টা মানে তো কিছুই না, 8টা থেকে 12টা পর্যন্ত খাওয়া দাওয়া চলে। 12টার পর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে এবং ওই কবিতা পাঠ শুরু হয়। এক প্রান্তে একটা মাত্র আলো জ্বলবে মাথার উপরে, সেখানে গিয়ে প্রত্যেকে কবিতা পড়বেন। ঘটনাচক্রে সেদিন সবাই বদলেয়ারের কবিতা পড়েছিলেন। হ্যাঁ, ভাবা যায় না, তরুণ বাচ্চা সব ছেলেমেয়ে, বাইরে তো প্যারিস ফুটছে, তখন মধ্যরাতের প্যারিস ফুটছে, তখন বাচ্চা ছেলেমেয়েরা বদলেয়ারের কবিতা পড়ছে। তো জীবনে বলা যাবে না। এটা একটা প্রতীক, কবিতার প্রতীক, শিল্পের প্রতীক, সংস্কৃতির প্রতীক, আমাদের আনুগত্যের প্রতীক। সেটা দেখে আসার পর আমি কলকাতায় বন্ধুদের নিয়ে এরকম অনেক আড্ডার আয়োজন করেছি নানা জায়গায়। সেসব বন্ধুদের মধ্যে কারো সঙ্গে আমার সখ্য আমি নিজে স্বেচ্ছায় বিচ্ছিন্ন করেছি নানা কারণে। কিন্তু তবুও আমার যে বন্ধুদের সঙ্গে আমার সখ্য এখনও আছে, তাদের নিয়ে আমি মাঝে মাঝেই বসি সেখানে। হ্যাঁ, কেন আড্ডাগুলিতে আমি যেতে চাই, কেন সবাই আড্ডাগুলির মতো অনুষ্ঠানে যেতে চান, পৌঁছতে চান, কেন চান? তার কারণ হচ্ছে একটা ট্রেন যাচ্ছে, ট্রেন মানে ওই আর কি, যাকে আমরা মালগাড়ি বলি, চলে যাচ্ছে পাশ দিয়ে। এটা শুনলে মনে হয়, এই আওয়াজগুলো শুনলে মনে হয় জীবন স্বাভাবিক হয়ে আসছে। হ্যাঁ, আসলে কিছুই হচ্ছে না, অস্বাভাবিকতার সরণি ধরে আমরা চলছি, কোথায় গিয়ে পৌঁছবো আমরা নিজেরাও জানি না। যাক, তো এটা বলছি আড্ডাগুলির মতো আয়োজনগুলিতে আমরা যেতে চাই কেন? একটাই কারণ, বন্ধুদের সখ্য পাওয়া, বন্ধুদের সান্নিধ্য পাওয়া এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলা, আমাদের পছন্দের বিষয়ে কথা বলা, আমাদের আগ্রহের বিষয়ে কথা বলা। হ্যাঁ, বলা তো এখন তো এই ব্যাপারগুলো প্রকাশ্য হওয়া মুশকিল। এখন তো ওই গত 1.5-2 মাস 2.5 মাস ধরে, 3 মাস প্রায় ধরে আমাকে এই অনলাইন মাধ্যম ব্যবহার করে প্রচুর কথা বলতে হয়েছে। প্রচুর মানুষ ডাকছেন, আমি প্রত্যেকটি ডাকে সাড়া দিচ্ছি একটাই কারণে, এইভাবেই বন্ধুদের সঙ্গে সম্পর্কটা সচল রাখা যায়, স্বাভাবিক রাখা যায়। আড্ডাগুলিতে আমাকে রিমি অনেকবার যেতে বলেছে, আমি যাব করেও শেষ মুহূর্তে গিয়ে পৌঁছতে পারিনি, কিন্তু আমার প্রবল আগ্রহ ছিল ওখানে যাওয়ার, কথা বলার, কথা শোনার ইচ্ছে ছিল। এইরকম আয়োজনগুলোই, এইরকম উদ্যোগগুলোই তো আসলে আমাদের সংস্কৃতির সঙ্গে থাকা, সংস্কৃতির মধ্যে থাকা, সংস্কৃতির মন নিয়ে থাকা, হ্যাঁ, যেটার বাইরেই আমরা সবসময় আসলে থাকি, তাই না? শিল্পচর্চার জন্য কতটুকু আর সময়, আমি অন্যের কথা বলতে, সবাই নিশ্চয়ই অনেক সময় দেন, কিন্তু আমি তো দিতে পারি না, তাই না? যে বিষয়গুলোর সঙ্গে সংস্কৃতির কোনো সম্পর্ক নেই, সেই বিষয়গুলোর ডাক, সেই বিষয়গুলোর টান আমাদের সবসময় তো টেনে রাখে, ধরে রাখে, বেঁধে রাখে।
তো এই টান থেকে, এই টান এড়িয়ে শিল্পের সঙ্গে, সাহিত্যের সঙ্গে, সংস্কৃতির সঙ্গে থাকা চেষ্টা করার সুযোগ করে দেয় এই আড্ডাগুলির মতো এই ধরনের অনুষ্ঠান আয়োজন। ধরা যাক আড্ডাগুলির এই বর্ষপূর্তি অনুষ্ঠানে যদি আমি যেতে পারতাম, কী করতাম? এই কথাগুলি তো বলতাম, এই কথাগুলি বলতাম, হয়তো দুটো একটা কবিতা পড়তাম, তাই না? কথা বলতাম, কবিতা পড়তাম, তো সেটাই করছি। রিমির উদ্যোগের প্রতি আমার সমর্থন, শুভেচ্ছা ছাড়া তো, জানানো ছাড়া তো আর কিছু আর করণীয় সত্যি এই মুহূর্তে নেই। এই ধরনের আয়োজন আরও হোক, এই ধরনের আয়োজনে আমরা আরও পৌঁছতে পারবো কবে আদৌ, ততদিন পর্যন্ত আমরা কারা থাকবো না, কী অবস্থা হবে পৃথিবীর, সেসব তো এখনই কিছু আর সত্যি আর আন্দাজ করার জায়গা নেই। কিন্তু হোক এই ধরনের অনুষ্ঠানগুলো হোক, বা এইভাবেই আমরা এর সঙ্গে যুক্ত থাকি, বলে একটু কথাবার্তা বললাম। রিমির দাবি ছিল একটা দুটো কবিতাও পড়ার, তো সেই দাবি মেনে আমি একটা কবিতাও একটু পড়ি। দুটো কবিতা, আক্ষরিক অর্থেই দুটো কবিতা পড়ব। বের করে রেখেছি ল্যাপটপ, বের করে রেখেছি, পড়ি দুটো কবিতা। ছোট দুটো কবিতাই, খুব ছোট কবিতা, বেশি বড় না। আমি তো চর্যাপদ নিয়ে কিছু কাজ করেছি। সেই চর্যাপদ একটি কবিতার বিষয়ও হয়েছিল আমার, একটা ছোট কবিতার বিষয় হয়েছিল আমার, সেটা একটু পড়ি। কবিতার নামটা এখানে নেই, নামটা মনে নেই, নামটা থাক, কবিতাটাই পড়ি। কান্নুর কুটির থেকে গান ভেসে আসে, আমি তার বধির আভাস পাই, বদ্ধ আমি, অস্থি চর্মসার। চারপাশে ছোট ছোট টিলা গাছ, অস্থির হাওয়ায় মিশ্র বেদনার গান, দূরান্তের পাখি ও স্তব্ধতা। আমি তার পাশ দিয়ে অভিমতহীন যেতে চাই, বাঁকা রোদ ছোবল তুলেই সরে যায়, ঘুরে আসে, অপেক্ষায় থাকে। আমিও সুযোগ খুঁজি, পরিত্রাণ পারি না, তবুও ডম্বির কাতর গান দূর থেকে মুগ্ধ ভেসে আসে। চর্যার উষ্ণতা নিয়ে কথা বলে যেতে যেতে বুঝি প্রাকৃত আশ্রয় থেকে বহু দূরে আমাদের ডেরা। এখানে পথের শেষে আজানুলম্বিত ভয়, হিম অন্ধকার, গুহ্য চলাচল, ব্যক্তিগত স্মরণী সবাই খুব সন্তর্পণে লুকিয়ে রেখেছি। কান্নুর কুটির থেকে অসমাপ্ত গান ভেসে আসে আমাদের চলাচলে, আমাদের প্রাকৃত সন্ন্যাসে। ছোট কবিতা। আর একটা কবিতা পড়ি, এটাও ছোট কবিতা। এটা হচ্ছে, কবিতার নাম হচ্ছে হিচকক। ওই ফিল্ম নিয়ে নানা সময়ে আমি কিছু লিখেছি, কিছু কথা বলেছি নানা জায়গায়। একটা সময়ে ভারতবর্ষের সমস্ত ফিল্ম উৎসবে আমাকে যেতে হতো, একটি খবরের কাগজে কাজের সূত্রে আমাকে যেতে হতো। তো ফলে পৃথিবী বিখ্যাত সমস্ত ছবি দেখার সুযোগ আমার তখন, অনেকদিন আগের কথা বলছি, প্রায় 25 বছর আগে তো বটেই, 20-25 বছর আগে তো বটে। তো আমার এই কবিতাটার মধ্যে
ফিল্মের প্রতি আমার সেই সময়ের স্পষ্ট যে আনুগত্য ছিল, প্রশ্রয় ছিল, তার একটা স্পর্শ আছে। হিচকক আমার আমার অত্যন্ত, আমি তার ফিল্মের অনুগত। হিচককের প্রায় সব ছবি বলবো না, দেখা মুশকিল, অধিকাংশ ছবিই দেখেছি। ইচ্ছেও আছে আমার একটা হিচকক সম্পর্কে একটি বই লেখার। বহুদিনের ইচ্ছে কোনোদিন মনে হয় না পূরণ হবে। যাই হোক, কবিতার নাম হচ্ছে হিচকক। প্রতিটি ছবির ভাষা অপরাহ্নময়, এত গুপ্ত হত্যা, এত ভয় অপেক্ষায় আছে প্রতি বাঁকে। পাশের বাড়িতে যারা থাকে তাদেরই একজন তো তাই। মাঝে মাঝে মনে হয় তাই হিচকক যেভাবে চান এই জীবন সেভাবেই চলে প্রতিদিন, ছলে ও কৌশলে। হ্যাঁ, একটু 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 এই কথা হয়ে গেল। যাই হোক, মানে একটু কি বলবো, একটু অন্ধকারময় কথা হয়ে গেল, তাই না? কিন্তু যাই হোক, আমি আসলে একটা কবিতা একটা মুহূর্তের নির্মাণ, সেই মুহূর্তে হয়তো আমার মনে হয়েছিল হিচককের ছবির যে অপরাহ্নময় ভাষা, সেই ভাষার আওতায় বোধহয় আমরা আছি, মনে হয়েছিল। সবসময় যেটা কথাটা আমার মনে হয় তা তো নয়, সেই মুহূর্তে মনে হয়েছিল, বলে লিখেছিলাম। তা আমার ইচ্ছে ছিল আমার আর এক বন্ধুর কবিতা পড়ব। পড়ব তো আমি একটু চেষ্টা করি, খুঁজে পাই কি না। মনে হচ্ছে পাবো। খুলছে। বন্ধুদের কবিতা পড়ার মধ্যে একটা আনন্দ আছে, একটা আহ্লাদ আছে, একটা ভালোবাসা আছে, একটা আনুগত্য আছে, একটা প্রশ্রয় আছে, একটা আত্মসমর্পণ আছে। হ্যাঁ, তো সেই রকম একটা কবিতা পেয়েছি। কবিতাটা যিনি লিখেছেন তার নাম বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। আমাদের খুব বন্ধু মানুষ, খুবই বন্ধু মানুষ, পেশায় চিকিৎসক, কিন্তু তার কবিতার প্রতি আমার একটা ভালোবাসা আছে। তার কিছু কিছু কবিতার প্রতি আমার মুগ্ধতা আছে। তেমনই একটি কবিতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের। কবিতার নাম হচ্ছে আত্মহত্যা। ছোট কবিতা। কাউকে কিছু না বলে টুক করে মরে যেতে হবে। মুখের এক কোণে লেগে থাকবে এক ফোঁটা রক্ত। যারা আমাকে চেনে না বলবে কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই কাউকে ভালোবাসত। যারা চেনে ভাবত ওর পক্ষে ভালোই হলো, বেচারা খুব কষ্ট পেল যা হোক। কিন্তু প্রকৃত কারণটা অবশ্যই এর কোনোটাই নয়। প্রকৃত কারণটা যে কী সেটা এখানে উজ্জ্ব রাখা আছে। সবসময় উজ্জ্ব থাকে। একটা মানুষ চলে যাওয়ার পর, বিদায়ের পর তার চলে যাওয়ার প্রকৃত কারণটি কী, শরীর ঘেঁটে যা পাওয়া যায় তারও বাইরে প্রকৃত কারণটি কী, সেটা উজ্জ্ব থাকে, অনুক্ত থাকে, অনাবিষ্কৃত থাকে, আমাদের আয়ত্তের বাইরে থাকে। বিশ্বজিতের এই কবিতাটি পড়ে নিরিমির প্রতি আমার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে
কথা শেষ করলাম। আশা রাখছি, আশা করছি, রাখছি না, রাখছি কথাটা এখানে হয় না, ভুল কথা, দেখবে। আশা করছি কোনো না কোনো দিন রিমির আড্ডাগুলিতে পৌঁছতে পারবে। সেই অপেক্ষায় থেকেই সবাইকে আরেকবার ভালোবাসা জানিয়ে, নমস্কার জানিয়ে শেষ করি।